সালের ১২ মার্চ সংসদীয় অধিবেশনের প্রথম দিন হতে চলেছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার আগেই দেশের রাজনৈতিক আকাশে জমে উঠেছে তীব্র উত্তেজনা, অবিশ্বাস এবং সংঘাতের ঘনমেঘ। রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ, গণভোটের বৈধতা, আদালতের রিট সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এমন এক জটিল সমীকরণ যা নতুন বাংলাদেশের রাজনীতিকে এক অজানা মোড়ের দিকে ঠেলে দিতে পারে। আর এই সংকটের কেন্দ্রে রয়েছে কয়েকটি প্রশ্ন। সংসদে কি ঘটতে যাচ্ছে? রাষ্ট্রপতির ভাষণ কি শান্তিপূর্ণভাবে শেষ হবে, নাকি দেশের মানুষ প্রত্যক্ষ করবে এক নজিরবিহীন রাজনৈতিক নাটক? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে দেখব সংসদ অধিবেশনের আগে ঠিক কি ঘটছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠক পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে। সেই বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আজ সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই এই ভাষণ নিয়ে কঠোর আপত্তি জানিয়ে আসছে। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতির নৈতিক বৈধতা নিয়ে। তার বক্তব্য অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি একটি স্বৈরাচারী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এবং তার এই নতুন সংসদের শুরুতে ভাষণ দেওয়ার রাজনৈতিক এবং নৈতিক অধিকার নেই। এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, যদি রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে ওঠেন তাহলে সংসদ কক্ষে অভূতপূর্ব উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। জামায়াতের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রতিবাদ জানাতে পারেন, এমনকি ভাষণের মাঝপথেই ওয়াক আউটের ঘটনাও ঘটতে পারে। কিছু বিশ্লেষক তো আরও এক ধাপ এগিয়ে বলছেন, কেউ কেউ হয়তো সরাসরি দাঁড়িয়ে রাষ্ট্রপতির পদত্যাগও দাবি করতে পারেন। যদি এমনটা ঘটে তাহলে সেটিই হবে অধিবেশনের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে, এনসিপি নেতা এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম। সম্প্রতি তার বক্তব্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি এভাবেই এগোতে থাকে তাহলে হয়তো আবারও একটি নতুন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। তার মতে বাংলাদেশ আবারও এমন একটি অবস্থার দিকে ধাবিত হচ্ছে যেখানে গণতন্ত্রের আড়ালে একদলীয় কর্তৃত্ববাদী ব্যবস্থা ফিরে আসতে পারে। তবে এবার তারা নীরব দর্শক হয়ে থাকবেন না। প্রয়োজনে মাঠে নেমে নতুন লড়াই শুরু করার প্রস্তুতিও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এই বক্তব্য রাজনীতির উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এত উত্তেজনার মূল কারণ কোথায়? এই পুরো সংকটের কেন্দ্রে রয়েছে একটি দলিল, জুলাই সনদ। এই সনদ এখন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় বিভাজন রেখা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন দল এবং বিরোধী জোটের মধ্যে এটি একটি বড় রাজনৈতিক রেড লাইন হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী এই সনদ এবং সংশ্লিষ্ট গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ইতোমধ্যে 4 সপ্তাহের সময় দিয়ে একটি রুল জারি করেছে। রুলে জানতে চাওয়া হয়েছে কেন এই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। এই আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিষয়টি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী সরকার আদালতের মাধ্যমে কৌশলে জুলাই সনদকে বাতিল করার চেষ্টা করছে। তিনি দাবি করেছেন এটি জনগণের রায়কে অস্বীকার করার একটি সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনা। বিএনপির প্রতি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, অতীতের সরকারগুলোর মতো একই কৌশল অবলম্বন করা হলে তার দায়ভারও বিএনপিকেই নিতে হবে। অন্যদিকে বিএনপি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দলটির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, বিষয়টি যেহেতু এখন আদালতের বিচারাধীন, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের নির্দেশনাকে গুরুত্ব দিতে হবে। তার মতে আইনি প্রক্রিয়া চলমান অবস্থায় কোনো তাড়াহুড়া করে সাংবিধানিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। এতে বোঝা যাচ্ছে বিএনপি আপাতত এই ইস্যুতে ঝুঁকি নিতে চাইছে না। এই রাজনৈতিক অবিশ্বাস সরাসরি প্রভাব ফেলছে সংসদের ক্ষমতার কাঠামোতেও। বিএনপি চাইছে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দিয়ে সংসদে একটি ঐকমত্যের বার্তা দিতে। কিন্তু জামায়াতে ইসলামী এবং এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের রূপরেখা না হওয়া পর্যন্ত তারা কোনো পদ বা সুবিধা গ্রহণ করবে না। তাদের মতে জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নের আগে ক্ষমতার ভাগাভাগি অর্থহীন।
জুলাই সনদের ইতিহাসও কম গুরুত্বপূর্ণ নয়। 14 অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই সনদে স্বাক্ষর হয়েছিল। এরপর গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনেই এই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 60% ভোটার হ্যাঁ ভোট দিয়ে এই সনদকে সমর্থন করেন, অর্থাৎ জনগণের একটি বড় অংশ এই সনদের পক্ষে রায় দিয়েছিল। বিরোধী দলগুলোর দাবি, এত বড় জনসমর্থনকে এখন আইনি জটিলতায় ফেলে দেওয়া জনগণের মতামতকে অগ্রাহ্য করার শামিল। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণের বিষয়টি। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার চিঠি প্রত্যাখ্যান করেছেন। তাদের যুক্তি, বাংলাদেশের সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই, তাই এটি সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ। এই অবস্থানের কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। তার অভিযোগ, বিএনপি একদিকে জনগণের রায়ের কথা বলছে, আবার অন্যদিকে সেই রায় বাস্তবায়নের পথেই বাধা সৃষ্টি করছে। তিনি এটিকে ডুয়েল গেম বা দ্বিমুখী রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর এই পারস্পরিক অবিশ্বাস এখন দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল, সেটি যদি ভেঙে যায়, তাহলে 5 আগস্টের ছাত্র আন্দোলনের ঐতিহাসিক অর্জনও প্রশ্নের মুখে পড়তে পারে। আগামী কয়েক সপ্তাহে আদালত এবং সংসদ, এই দুই প্রতিষ্ঠানের সিদ্ধান্তই নির্ধারণ করবে জুলাই সনদের ভবিষ্যৎ। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে সামনে এসেছে আরেকটি উদ্বেগজনক ঘটনা। চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর 2 ভাইকে হত্যার ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িত। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন, তবু ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমালোচকদের মতে, এই ধরনের সহিংস ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার প্রেক্ষাপটে আরেকটি বিতর্ক সামনে এসেছে ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা নিয়ে। কিছু মহল মনে করছে, দেশের জনপ্রিয় আলেম শায়খ আহমদুল্লাহ এই ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সমালোচকদের অভিযোগ, সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাকে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে তিনি হয়তো রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে কথা বলতে সংকোচ বোধ করছেন। যদিও এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকে বলেছেন, ধর্মীয় ব্যক্তিত্বদের রাজনীতির বাইরে থাকাই উত্তম। সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সংসদ অধিবেশন, অন্যদিকে আদালতের রিট। দুই মঞ্চেই আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। যদি রাজনৈতিক দলগুলো সমঝোতার পথ খুঁজে না পায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আর সেই জটিলতার প্রভাব পড়বে পুরো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর। 12 মার্চের সংসদ অধিবেশন তাই শুধু একটি আনুষ্ঠানিক অধিবেশন নয়, এটি হতে পারে নতুন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ, আদালতের রুল, সবকিছু মিলিয়ে আগামী কয়েক সপ্তাহে নির্ধারণ করবে দেশের গণতান্ত্রিক পথ চলার দিক নির্দেশ। রাজনীতির এই জটিল সমীকরণ কিভাবে মেলানো হবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে এই ঘটনার প্রতিটি নতুন আপডেট এবং বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন রাজনীতির এই পরিবর্তনশীল মঞ্চে। সত্য জানুন, সচেতন থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।